আচ্ছা, আমরা এতক্ষণ পর্যন্ত কি জানলাম? আমরা জানলাম হচ্ছে মুক্তিযুদ্ধের একটা সংক্ষিপ্ত ইতিহাস এবং কিভাবে মুক্তিযুদ্ধ শুরু হলো। এইবার এসে আমরা কি করব? এইবার এসে আমরা হচ্ছে মুক্তিযুদ্ধের একটু বিস্তারিত ইতিহাসটা জানবো, কিভাবে সেটি পরিচালিত হয়েছিল। এবং তার জন্য আমি তোমাদের সাথে আছি, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, তেজগাঁও কলেজের একজন প্রভাষক। চলো আমরা কোনো ভূমিকা ছাড়াই একদম পড়ায় ঢুকে যাই। এই যে মুক্তিযুদ্ধে বাংলাদেশ সরকার বা মুজিবনগর যে সরকার, তার কার্যক্রম তা আমরা অলরেডি দেখছি যে 17ই এপ্রিল সে হচ্ছে কি করছে, সে হচ্ছে শপথ গ্রহণ করছে। এবং এটা নেতৃত্বে রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন। কিন্তু যেহেতু উনি কি করছেন, উনি কিন্তু হচ্ছে তখন পাকিস্তানের জেলে ছিলেন, তার অবর্তমানে সেখানে ছিল সৈয়দ নজরুল ইসলাম। এবং ওই সময় প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেন তাজউদ্দিন আহমেদ, যাকে পাকিস্তানিরা প্রায় বলতো নটোরিয়াস তাজ, মানে যে তাজউদ্দিনকে তারা অনেক বেশি ভয় পেত। তার মানে এখান থেকে দুটো এমসিকিউ, যে অস্থায়ী রাষ্ট্রপতিকে সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী হচ্ছে তাজউদ্দিন আহমেদ। এখন হচ্ছে এই সরকারটা কেন গঠন করা দরকার ছিল? দেখেন, একটা বডি বা সরকার যদি না হয়, এই যুদ্ধের আন্তর্জাতিক বৈধতা এবং স্বীকৃতি, এবং এটার যে কোনো বিচ্ছিন্নতাবাদী বা বিক্ষিপ্ত কোনো যুদ্ধ নয়, বরং বাঙালির স্বাধীনতা অর্জনের জন্য একটা যুদ্ধ, এইটাকে বৈধতা এবং বৈধতা দেওয়ার জন্য এই সরকারটা প্রয়োজন ছিল। কারণ 70-এর নির্বাচনে কিন্তু বিপুল পরিমাণ ভোট পায় সরকার। তার মানে এই সরকার যখন এই পরিস্থিতিতে সে একটা সরকার তৈরি করতেই পারে, কারণ যেহেতু সে হচ্ছে ভোটটি পেয়েছে এই দলটি। এখন যুদ্ধে কি করা হয়েছে? যুদ্ধে একটা স্ট্রং সামরিক কাঠামো আমরা মেনটেন করছি, যদিও আমাদের অস্ত্র শস্ত্র অনেক বেশি ঘাটতি ছিল। সেটা ছিল, আমরা প্রথমে যুদ্ধকে পরিচালনা করার জন্য সম্পূর্ণ বাংলাদেশকে আমরা হচ্ছে 11টা সেক্টরে ভাগ করেছিলাম। কিন্তু এই 11টা সেক্টরের ভিতরে সবচেয়ে ব্যতিক্রমী সেক্টর ছিল 10 নম্বর সেক্টর। কেন? কারণ 10 নম্বর সেক্টরে কোনো সীমানা ছিল না। আচ্ছা, আমি দেশকে ভাগ করতেছি সেক্টরে, তারপরে প্রত্যেকটা সেক্টরে সীমানা থাকার কথা, কিন্তু না, 10 নম্বর ব্যতিক্রম। কারণ 10 নম্বর হচ্ছে নৌ সেক্টর, এবং যেখানেই পানি আছে, যেখানেই নদী আছে, যেখানেই সমুদ্র আছে, সেইখানটাই হচ্ছে এই সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। কিন্তু সেখানে নির্দিষ্ট কোনো সীমানা কার্যকর ছিল না। এর নেতৃত্বে আমরা জানি যে এএমজে ওসমানী, তৎকালীন কর্নেল এএমজে ওসমানী অবসরপ্রাপ্ত ছিলেন তখন, যদিও পাকিস্তান সেনাবাহিনী থেকে, এবং এর উপসর্বাধিনায়ক ছিল একে খন্দকার। এবং তারা দুইজনই বেসিক্যালি এই সেক্টরের যুদ্ধ এবং নিয়মিত অনিয়মিত সকল ধরনের যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। এর বাইরে বড় ধরনের আক্রমণ প্রতিষ্ঠা করার জন্য এই 11টা সেক্টরের বাইরে 3টা ফোর্স আসলে গঠন করা হয়েছিল। নাম কি? জেড ফোর্স, কে ফোর্স অ্যান্ড এস ফোর্স। জেড, কে অ্যান্ড এস। এই জেড ফোর্সটা কার নামে ছিল? মেজর জিয়াউর রহমান, যিনি কিনা পরবর্তীকালে বাংলাদেশের রাষ্ট্রপতি হন। তাহলে জেড ফোর্স হচ্ছে মেজর জিয়াউর রহমান, এবং উনি কিন্তু এর পূর্বে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা করেন উই রিভল্ট, মানে উনি জানিয়ে দেন সামরিক যে সদস্যবৃন্দ, ইনক্লুডিং এই যে সামরিক কর্মকর্তা এবং সিপাহী জওয়ান যারা আছে, তারা সবাই যে এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, এই জানানটি দেন হচ্ছে এই জিয়াউর রহমান। এবং আরেকটি ফোর্স ছিল কে ফোর্স। কে ফোর্সের কে স্ট্যান্ডস ফর খালেদ মোশাররফ, এবং এস ফোর্স, এ স্ট্যান্ডস ফর শফিউল্লাহ, মানে শফিউল্লাহ হচ্ছে এস ফোর্সের নেতৃত্ব দিচ্ছিলেন। তার মানে একটু মাথায় রাখতে হবে, সেক্টর হচ্ছে 11টা, আর ব্রিগেড ফোর্স হচ্ছে কয়টা? ব্রিগেড ফোর্স হচ্ছে 3টা। এখন যদি আমরা একটু আসি যে এই সরকার এবং এই যে আমার সামরিক কাঠামো, এর বাইরেও আমাদের আরো 3টা জিনিস ছিল। কি ছিল? একটা ছিল আন্তর্জাতিক মিশন। কারণ বহির্বিশ্বিক তো এখন তো ওই সময় তো ফেসবুক ছিল না, টুইটার ছিল না, যে ফেসবুকে একটা পোস্ট দিলাম, আমি একটা হ্যাশট্যাগ দিলাম, সবাই জেনে গেলো, তা তো হয় না। এই জায়গা থেকে লন্ডনে বিচারপতি আবু সাইদকে একজন বিশেষ দূত হিসেবে পাঠানো হয়। উনি হচ্ছে জাতিসংঘ এবং বাংলাদেশের পক্ষে জনমত গঠন করার জন্য কাজ করে। এখন কথা হচ্ছে,
ফেসবুক নাই, টুইটার নাই, ইনস্টাগ্রাম নাই, টিকটক নাই, কিন্তু বেতার তো ছিল, তাই না? এই জন্য প্রতিষ্ঠা করা হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কি করতো? সে হচ্ছে দেশাত্মবোধক গান, নাটিকা ইত্যাদি সাংস্কৃতিক বিষয়ের মাধ্যমে মুক্তিযুদ্ধের খবর হচ্ছে ছড়িয়ে দিত। এবং এই যে মুক্তিযোদ্ধা ছিলেন যারা বাংলাদেশের যুদ্ধ করছিলেন, স্বাধীনতা অর্জনের জন্য তাদেরকে মনোবলকে চাঙ্গা রাখতো। এবং এখানে আখতার উদ্দিন মুকুলের এই চরমপত্রটা খুবই জনপ্রিয়তা লাভ করে, এই চরমপত্র পাঠটা। এবং এটা বিশ্বের কাছেও হচ্ছে যুদ্ধের, যেমন তোমরা যেমন ফেসবুকে আন্দোলন সংগ্রামের সময় লাইভ আপডেট দাও, ঠিক একইভাবে এই বেতার কেন্দ্র হচ্ছে সারা বিশ্বের কাছে যুদ্ধের যে সফলতা, এই সফলতার খবরটি প্রচার করে বেড়াতো। এখন হচ্ছে যৌথ কমান্ড 21শে নভেম্বর 1971 হচ্ছে বাংলাদেশ এবং ভারত হচ্ছে যৌথ কমান্ড গঠন করে, যাতে করে একসাথে যুদ্ধটা পরিচালনা করা যেতে পারে। এবং পরবর্তীতে যখন 3 ডিসেম্বর এই আক্রমণটা পাকিস্তান যখন ভারতকে সরাসরি আক্রমণ করে বসে, তখন হচ্ছে ভারত তার সেনাবাহিনী সহ কি করে, সহ নিজেও হচ্ছে বাংলাদেশের ভিতরে মুক্তিযোদ্ধাদের সাথে একসাথে ঢুকে পড়ে যুদ্ধ করার জন্য। এবং যার 13 দিন পরেই হচ্ছে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। এই জায়গা থেকে হচ্ছে ভারতের যৌথ কমান্ড গঠিত হয়। এই জায়গা থেকে যদি আমি একটু এমসিকিউ দেখি, প্রথম এমসিকিউ হচ্ছে বিচারপতির নাম কি? আবু সাইদ চৌধুরী। কোথায়? লন্ডনে। তার কাজ ছিল কি? বিশ্বে জনমত তৈরি করা। 3টা এমসিকিউ দেখে ফেললাম। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কেন? কারণ খবরাখবর সারা বিশ্বে বেতার তরঙ্গের মাধ্যমে পৌঁছে দেওয়ার জন্য এবং বিশ্ববাসীর কাছে যুদ্ধের খবরটা পৌঁছানোর জন্য। এবং এর সবচেয়ে বিখ্যাত অনুষ্ঠান ছিল চরমপত্র এম আখতার মুকুলের। এবং যৌথ কমান্ড গঠিত হয় কবে? 21শে নভেম্বর 1971। এবং যার ফলাফলে আমরা 16 ডিসেম্বর রেসকোর্স ময়দানে দেখি জেনারেল নিয়াজি তার 93,000 সেনা সহ হচ্ছে যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হন। এইবার আমরা একটু দেখি, এতক্ষণ পর্যন্ত আমরা যে আলাপ আলোচনাগুলো করলাম, সেইখান থেকে আমাদের কোন প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষায় চলে আসলেও আসতে পারে, চলো সেটা দেখি। এই জায়গাতে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে, স্বাধীনতা যুদ্ধের সময় কোন সেক্টরটি কোন নির্দিষ্ট আঞ্চলিক সীমানা দ্বারা পরিচালিত ছিল না? কোনটা ছিল না? ওই যে একমাত্র ব্যতিক্রমধর্মী সেক্টর 10 নম্বর সেক্টর। কেন ছিল না? ভেরি সিম্পল, কারণ হচ্ছে সেটা ছিল নৌ কমান্ডো বা নৌযুদ্ধের জন্য। এবং যেহেতু এর কোনো সীমানা হয় না, এর সীমানাও ছিল না, তাহলে উত্তরটি হচ্ছে আমাদের 10 নম্বর সেক্টর। সো এর মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধকে আরেকটু বিশদভাবে জানলাম, চুম্বক অংশগুলো আলাপ করলাম। আশা করি মুক্তিযুদ্ধ সংক্রান্ত যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমরা সামনের ভর্তি পরীক্ষায় এখান থেকেই আমরা পেতে পারি।